দেশের 23তম রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। বাড়ল মন্ত্রিসভার কলেবর। শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও স্যাচিং প্রু। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামীম কায়সার শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন। একসাথে কাজ করার প্রত্যয়। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই, জানালেন জয়সওয়াল। প্রধানমন্ত্রী ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, মন্তব্য জামাত আমিরের। আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না বাংলাদেশের মানুষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আকুন্দের রিপোর্ট। রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হলে করতালির মাধ্যমে আগত অতিথিরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। এরপর স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এরপর নতুন রাষ্ট্রপতি শপথের মূল নথিতে স্বাক্ষর করেন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। শপথ শেষে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষক থেকে রাজনীতিবিদ থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফল হবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বঙ্গভবন, ঢাকা। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কঠিন সময়ের এমন এক রাজনৈতিক সহযোদ্ধা মূল্যায়িত হয়েছেন দেখে আনন্দিত। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একজন সৎ যোগ্য নেতা রাষ্ট্রপতি হওয়ায় দেশের মানুষ আজ আনন্দিত। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, রাষ্ট্রপতি হিসেবে কেমন ভূমিকা পালন করবেন মির্জা ফখরুল তা নির্ভর করবে সংবিধান সংশোধনের ওপর।
এদিকে রাষ্ট্রপতির এই শপথের দিনেই শপথ নেন নতুন 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রীও। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে সরকারি দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলেরও আগ্রহের কমতি ছিল না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা বঙ্গভবনের এই শপথ অনুষ্ঠানে সকল মতের মানুষের উপস্থিতি প্রমাণ করে প্রতীক্ষিত গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একজন কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি খুঁজে পেয়েছে বাংলাদেশ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রতিক্রিয়ায় তেমনটাই আভাস পাওয়া যায়। আর মাহমুদুর রহমান মান্না মনে করেন, জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধন হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন নতুন রাষ্ট্রপতি। কাজ করার স্মৃতিগুলো আজকে আনন্দ যোগায় যে এইরকম একজন মানুষ ভালো একটা জায়গায় তিনি এসেছেন, এবং যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন, এবং এই শপথটাও আজকে ইনি নিয়েছেন। এইটাই আমার কাছে আজকের মুহূর্তে মনে হচ্ছে যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন। এটা আমার জন্য আনন্দের বিষয় হয়েছে। উনি কতদূর ভালো করতে পারবেন সেটা অবশ্যই নির্ভর করে যে রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতার দিক থেকে আরও কিছু দূর এগিয়ে দিতে পারবো কিনা। না হলে যদি এই কনস্টিটিউশনে যেরকম আছে সেরকম থাকে তাহলে তার করার কিছু থাকবে না। এদিকে সরকারের সিনিয়র মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রতিক্রিয়াও ছিল অনেকটা একই রকম। তাদের মতে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রাষ্ট্রপতি। প্রত্যক্ষ ভোটে এমন রাষ্ট্রপতি নির্বাচনে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলেও মনে করেন তারা। সমস্ত ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি যথার্থভাবে দেশের অভিভাবক হিসাবে, গার্জেন হিসাবে তিনি কাজ করবেন, এবং যখন দেশের সর্বোচ্চ অভিভাবক নিরপেক্ষভাবে কাজ করবেন তখন দেখবেন, তখন দেখবেন যে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে, এবং এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের জনগণকে নিয়ে এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের সর্বদা কাজ করতে হবে। প্রেসিডেন্ট সাহেব যিনি হয়েছেন সকলের স্নেহধন্য, সৎ, যোগ্য মানুষ, ত্যাগী মানুষ, এটা তার বলার অপেক্ষা রাখে না। ওনার ব্যাপারে আমার মনে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধ। ওনার প্রেসিডেন্টশিপ সবাই স্বাগত জানাবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে অনেক দিন পরে একটি নির্বাচিত সরকার সংসদে নির্বাচন করে একজন প্রেসিডেন্ট আজকে নির্বাচিত করেছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়ে যাওয়ার পর আমরা যারা রাজপথে ছিলাম আমরা অনেকটাই হতাশায় নিমজ্জিত হয়েছিলাম। তখন যে কয়েকজন ব্যক্তি, যেমন আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, জনাব রুহুল কবির রিজভী আহমেদ, ওনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেটা আসলে অভূতপূর্ব একটা শক্তি আমাদের মধ্যে সঞ্চার করেছিল, এবং আমরা এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা পেয়েছি, পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি। তা আমি মনে করি ওনার থেকে বেশি ডিজার্ভিং খুব বেশি খুঁজলে আমরা পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, যেখানে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, এবং দেশের প্রত্যেকটা নাগরিক তার সাংবিধানিক অধিকার ভোগ করবেন। আজকে মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে চাই। সেই সাথে আমি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। রাষ্ট্রপতির এই শপথের দিনেই শপথ নেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষক থেকে রাজনীতিক আর রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বামপন্থী রাজনীতি দিয়ে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধরে। চরম দুর্দিনে মহাপ্রাচীরের মতোই আগলে রেখেছিলেন দলকে। এবার হলেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উতরাই ও দীর্ঘ পথ চলার নানা দিক নিয়ে আহমেদ সরোয়ারের রিপোর্টে দেখুন বিস্তারিত।
ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবিতে সংসদ সদস্য পদে হেরে গেলেও 2009-এর জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। বড় দলের বড় পদের রাজনীতিতে সেই থেকেই তাঁর পথ চলা শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার 2 বছরের মাথায় 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া। তার মাঝেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিরত সংগ্রামের ভরসা। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন মির্জা ফখরুল। 1-11 থেকে শুরু হয়ে আওয়ামী লীগ মিলিয়ে 17 বছরে 11 বার গেছেন জেলে। তারপরও চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি ছিলেন অবিচল। নিয়তি হয়তো তখনই লিখে রেখেছিল, হামলা মামলা জেল জুলুমে জর্জরিত এই মানুষটি একদিন আসীন হবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে, হয়ে উঠবেন দেশের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশা জীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 69-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জড়ান স্থানীয় রাজনীতিতে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1990 সালে তিনি যোগ দেন বিএনপিতে। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে দীর্ঘদিন ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001-এর নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 26-এর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল পান স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল। অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা ও কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। রাজনীতিটা তিনি করে গেছেন সরল রেখায়। দেশের রাজনীতিবিদদের নানা ধরনের নেতিবাচক ইমেজ তৈরি হলেও মির্জা ফখরুল এসব অভিযোগ থেকে মুক্ত। বাংলাদেশের রাজনীতিতে কথার লড়াই ছিল সবসময়ই। সভা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একে অপরকে আক্রমণাত্মক ভাষার ব্যবহারও চলে হরহামেশাই। কিন্তু এদিক দিয়ে অনেকটাই ব্যতিক্রম মির্জা ফখরুল, যে কারণে শুধু বিএনপিতে না, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের কাছেও মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করলে খেয়ানত করেছি। ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে। শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত তারা। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। বঙ্গভবনের বাসিন্দা হিসেবে মাঠের রাজনীতি থেকে অনেকটা দূরে গেলেও দীর্ঘ রাজনৈতিক জীবন আর বিরল ব্যক্তিত্ব তাকে জনগণের কাছাকাছি রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন তিনি। শুক্রবার বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক বিবৃতিতে জানান, ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফলতা বয়ে আনবে। 2 দেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ককে সামনে এনে দ্রৌপদী মুর্মু লেখেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক বিদ্যমান।
দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের সাথে কাজ করতে উন্মুখ হয়ে থাকার বিষয়টিও বিবৃতিতে তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি। এদিকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এই মুহূর্তে এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানাবেন। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমতার, সমমর্যাদার আর বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না, বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের ত্রুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে, তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদেরকে জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দেন আমির। এখন আপনি জেনেছেন আপনাদের মহানগরীর সম্মানিত ভারতে সফর করতে অসুবিধা নেই। সেই সফরটা যদি হয় সমানে সমান এবং সম্মানের সাথে হয়, তা আমার প্রতিবেশী দেশ, সেখানে আমি সফর করবো না কেন? সারা দুনিয়া আমি সফর করতে পারলে ভারতে সফর করবো, কিন্তু সেখানে হতে হবে উইথ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই দেশ থেকে পালাতে হয়েছে। স্বৈরশাসকে পরিণত না হলে তিনি অন্তত বিরোধী দলে থাকতেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা দিয়ে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বলেও স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 17 বছরের বেশি সময় লন্ডনে থাকাকালীন তারেক রহমানের বক্তব্যের প্রচার নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার। কয়েকজন সাংবাদিক বিধি নিষেধের বেড়াজাল ভেদ করে তা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারে ভূমিকা রাখেন। সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস তাদেরই একজন। দুঃসময়ের বিভিন্ন অভিজ্ঞতা তার লেখনীতে তুলে ধরেন এই সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবে তার লেখা তারেক রহমান নিষিদ্ধ সময় নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা উৎসবে সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন আলোচকরা। ইমরুল কায়েস লিখেছেন তারেক রহমানের এই সময়টায়। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনের নির্বাসিত জীবনযাপন করেছেন। ফেসিবাদী যে নিপীড়ন, সেটা তারেক রহমানকে আরো বেশি জনপ্রিয় করে তোলে। তারেক রহমান এখন 18 কোটি মানুষের ভরসাস্থল। এই বইয়ে প্রতিধ্বনিত হয়েছে ঝর্ণার পানির মতো সুন্দর শব্দ এবং সুললিত ভাষা, এবং তার প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্যবিন্যাস আমাদেরকে সেখানে মুগ্ধ করে। ইতিহাস আগামী দিনের প্রজন্মের জন্য এই ধরনের লেখা আমরা আরো প্রত্যাশা করি। যারা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক রয়েছেন, লেখক রয়েছেন, এই ব্যাপারে সবাই এগিয়ে আসবেন। ইমরুল কায়েসের সাথে এই যে ইতিহাস পরিবর্তনে যারা বয়ান তৈরি করেছে, যারা মানব জাতির কল্যাণে অবদান রেখেছে, ছোট ছোট বিন্দু যেমন সাগর তৈরি করে, তেমনিভাবে ইমরুল কায়েসের মতো সাংবাদিকেরা যেন আমাদের সমাজে পরিবর্তনের একটা দিশা দেয়। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, তারেক রহমানের বক্তব্যের প্রচার বন্ধই শুধু নয়, ফ্যাসিবাদী মনোজগৎ বিভিন্ন দিক উঠে এসেছে বইটিতে। কারো বক্তব্য প্রচার বন্ধ করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য তার। জনগোষ্ঠীকে উগ্র একটা সমর্থক বাহিনী তৈরি করে কেমন করে হিটলার তার আত্মহননের পথকে বেছে নিয়েছিলেন তা আজ কেবলই ইতিহাস। কিন্তু শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রের বিকাশে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন,
ঢাকা। উচ্চশিক্ষাকে সরাসরি জব মার্কেট উপযোগী করার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা ও শিল্প খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে সেদিকে নজর দেওয়ারও পরামর্শ তার। এদিকে শিল্প খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে সাজানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। রিপোর্ট আল আমিনের। রাজধানীর সাভারে ইউজিসির উদ্যোগে উচ্চশিক্ষার মান উন্নয়নে উপাচার্যদের নিয়ে শুরু হয়েছে 2 দিনের জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। সংলাপে অংশ নেন দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 75 জন উপাচার্য, নীতি নির্ধারক ও দেশি বিদেশি শিক্ষাবিদরা। সংলাপের প্রথম দিনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শর্ত পূরণ করতে পারলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জিরো ট্যাক্সের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। আই হোপ ইউ হ্যাভ মোর মানি। যদি এক্সট্রাকারের খুব ক্ষতি হয়েছে, এই ক্রাইসিসের সময় এই কাজটা করতে হয়েছে, এটাকে আমাকে কনফ্রন্ট করতে হয়েছে যে আপনি এটা বলছেন এই সময়ে এই টাকা তো আমাদের দরকার আসলে। সুতরাং এটা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোয়িং টু বি জিরো ট্যাক্স অন ইউ। সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, নারীদের জন্য স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করেছে সরকার। যেহেতু আমাদের দেশের পপুলেশনের ওভার 50% উইমেন, আমরা নারীদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি এডুকেশন কনফার্ম করেছি, যেটা এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিকভাবে শুরু করেছিলেন এবং পরবর্তী ক্লাস 12 পর্যন্ত হয়েছিল। উচ্চশিক্ষার উন্নয়ন ও মেধা পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন বক্তারা। ব্যক্তিগত বিদ্যার বাইরে। আল আমিন, বাংলা ভিশন, ঢাকা। 1 মাস ধরে চলছে গ্যাস সংকট। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছে গাড়ির চালকরা। তবে সাপ্তাহিক ছুটির দিনে লাইন কিছুটা কম। ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই গ্যাসের চাপ কম রয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। আরিফিন শাওনের রিপোর্ট। গ্যাস সংকট চলমান। 1 মাস আগে শুরু হওয়া সংকট এখনো ভোগাচ্ছে সাধারণ মানুষকে। সাপ্তাহিক ছুটির দিনে ভোগান্তির পরিমাণ কিছুটা কমেছে, তবে সংকট কাটেনি এখনো, আর কবে কাটবে তা নিয়েও চিন্তিত গ্যাস চালিত গাড়ির চালকরা। আগে যেখানে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করা লাগতো, আজ সেখানে 1 ঘন্টার মধ্যে গ্যাস নিতে পারছেন চালকরা। 90 টাকার গ্যাস ঢুকছে, এমনি তো ধরেন 300 টাকার মতন গ্যাস ঢুকে। মনে করছি শুক্রবারে কিন্তু ফাঁকা পাবো, গ্যাস ট্যাস পাবো। শুক্রবারের পরিস্থিতি আরো ভয়াবহ। এখানে 75 টাকার গ্যাস ঢুকছে। আমি সকালবেলা সিরিয়াল দিছি, আমি 2টা টিপ মারলাম, আমার গ্যাস শেষ। আমি সকালবেলা 419 টাকার গ্যাস পাইছি। এখন 419 টাকার গ্যাস পাই, উত্তরা গেছি আইলাম, আমার গ্যাসটা আবার সিরিয়াল লাগাইতে হলো। তাহলে আমরা মালিকরা জমা দিব কি, আমরাই নিব কি? কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ করতে না পারার বিষয়টি স্বীকার করছে কর্তৃপক্ষ। শুক্রবারে পাচ্ছি যে গাড়ির চাপ কমে, একটু প্রেশারটা মোটামুটি ভালো থাকবে, তাও না। ওই 120-100 যদি সবকটা বন্ধ থেকে ওই 150 বন্ধু সর্বোচ্চ ওঠে, তো সবগুলো বন্ধ থাকে। আর বন্ধ না থাকলে ওই 100-120, কোনো স্বস্তির কোনো আশা দেখে। হ্যাঁ, আজকে শুক্রবার তো এই জন্য আজকে মনে করো অল্প টাইম না, তাই মনে করো 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ গাড়ি থাকে না। তো প্রেশার কম, তাও তো কম লুটেছে। সংকট দ্রুত সমাধানের তাগিদ সাধারণ ভোক্তাদের। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। 4 শতকেরও বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকা। সময়ের সঙ্গে বদলেছে নগরীর চেহারা, হারিয়েছে অনেক ঐতিহ্য। তবে নদীমাতৃক ঢাকার সেই পুরনো দিনের স্মৃতি যেন আবারও ফিরে এলো বুড়িগঙ্গার বুকে। প্রাণের ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইজ। লাখো মানুষের উচ্ছ্বাসে উৎসবের রঙে রাঙল বুড়িগঙ্গার 2 পার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। একদিকে নগরের ব্যস্ততা, অন্যদিকে নদীর বুকে ছুটে চলা সারি সারি নৌকা, বৈঠার ছন্দে, মাঝিদের হুঙ্কারে আর দর্শকের উল্লাসে মুহূর্তেই যেন ফিরে এলো পুরানো ঢাকার সেই চেনা আবহ। প্রাণের ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় বসেছিল ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট, বুড়িগঙ্গার বুকে প্রতিযোগিতার এই পথ জুড়ে ছিল মানুষের ঢল। নদীর 2 পার, সেতু আর আশপাশের উঁচু ভবনের ছাদ, যেদিকেই চোখ যায় কেবল দর্শক আর দর্শক। লাখো মানুষের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বুড়িগঙ্গা।
বাঙালির ঐতিহ্য তো অনেক আগে থেকেই তো এটা হচ্ছে, এটা দেখতে মানে ভালো লাগে। এই প্রোগ্রামটা আমরা দেখার জন্য খুবই এতদিন উৎসাহিত ছিলাম যে প্রোগ্রামটা হলে আমরা দেখব। আমরা চাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যাক এবং বুড়িগঙ্গার যে দূষিতটা সেটা কাটিয়ে গিয়ে সবুজ বাংলা যেন পরিণত হয় সেটা আমরা আশা করছি। ঢাকা শুধু ইট পাথরের নগরী নয়, এর সঙ্গে মিশে আছে নদী, নৌকা আর মানুষের হাজার বছরের জীবনযাত্রা। বুড়িগঙ্গার বুকে এই নৌকা বাইচ তাই নিছক প্রতিযোগিতা নয়, এ যেন হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয়। আমরা পর্যটনের পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা পরিকল্পনা করছি যে পুরানো ঐতিহ্য যেসব রয়েছে অঞ্চল ভিত্তিক সারা বাংলাদেশে এগুলোকে কিভাবে ফিরিয়ে আনা যায়। নৌকা ব্যবসায় যেন 1 বছর পর পর হয়, এইটাই আমি চাই। কারণ আমরা এটাতে স্বাধীনতা দিবসে দিতে পারি, বিজয় দিবসে দিতে পারি, কিন্তু আমরা 1 বছর পর পরই দিব। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে বুড়িগঙ্গাকে ঘিরে নতুন স্বপ্নের কথাও। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আর কাউকে নদী দখল ও দূষণ করতে দেওয়া হবে না। বেশ কিছু জায়গা আমার মনে হয় দখল হয়ে আছে, ইট বালি পাথর এমন ভাবে রেখে বিক্রি করছে যা এই এলাকার বা নদীর পাড়ের সৌন্দর্যকে নষ্ট করছে। প্রশাসক মহোদয় এখানে আছেন, তার কাছে আমি যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন এলাকা, তিনি অগ্রণী ভূমিকা নেবেন এবং আমরা পাশে আছি। সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে বুড়িগঙ্গায় ঐতিহ্যের নৌকা বাইচ নিয়মিত আয়োজন করা হবে। এটা একটা শুরু হোক, এটা একটা লার্নিং হোক। এর পরবর্তীতে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে আমরা শুনেছি যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবসে এই ধরনের কম্পিটিশন আয়োজন করা হতো। আমি অনুরোধ জানাবো যে আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন। এই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা যাতে আমরা করতে পারি, তখনই সম্ভব হবে যখন ঢাকাকে আমরা হৃদয় স্থান দিতে পারবো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলে এবার ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি এটি পুলিশ ও তাদের সোর্সের যোগসাজশের ঘটনা, তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার দুপুর 12টার কিছু পর মেয়েকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধানিয়া। হঠাৎ পেছন থেকে তার প্যান্টের ভেতরে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এক যুবক। এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বিষয়টি টের পেলে তাৎক্ষণিক উপস্থিত জনতা এগিয়ে আসে। পাশেই ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এমন কর্মকাণ্ডের ঘটনায় উঠে আসছে তাদের যোগসূত্রতা। এ ঘটনায় পুলিশের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যেহেতু দেখেছেন, আপনার দেখাটাকে আমি ওভাবে দেখি নাই, যেহেতু এটা খুবই পুরনো কথা। আমাকে একটু কষ্ট করে দিলে আমার জন্য বেস্ট হবে যে মামলা যেহেতু তদন্ত করতেছি, আমার কোনো সংশ্লিষ্ট যে থাকবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এটা তো স্পষ্ট আপনারা দেখতেছেন, তাকে ফাঁসানোর জন্যই এটা করা হয়েছে। আর হচ্ছে ওকে যখন নিয়ে গেছে, এখন যখন দেখছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে ক্লিয়ার একদম, এটা একদম সবাই দেখছে, যে সিসিটিভিটা দেখবে সে বুঝবে। এখন আবার তাকে হচ্ছে যে মামলা দিছে কি চাঁদাবাজির মামলা। চাঁদাবাজির মামলাটা দিছে হচ্ছে যে মির্জা আব্বাস যে অসুস্থ হয়েছে ওনার জন্য নাকি এই যে এখানে আমাদের দোকানে মার্কেটেরই হচ্ছে যে একটা ছেলে একতলায় ও দোকান ভাড়া চালায়, ওই ছেলে মনে হয় মামলার বাদী, আমি বলতে পারবো না সঠিক। ওই ছেলে বলতে ওরা নাকি আসছে মির্জা আব্বাসের জন্য দোয়া পড়াইতে মসজিদে, মার্কেটের মসজিদে। আর আমার স্বামী নাকি কয়েকজন মিলে নাকি তাদের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা চাইছে, চাঁদা না দিলে দোয়া পড়াইতে দিবে না। এই চাঁদাবাজির মামলা দিছে। এখন আমি থানায় গিয়ে দেখি এখানে পুরো ফেটে শীতে কিন্তু রক্ত পড়তেছে, ওর ব্যথা পাইছে অনেক। ভুক্তভোগী পরিবারের চাওয়া এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
দিনের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুসমাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে। শুক্রবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে আল মার্কাজুল ইসলাম অন্ধ মাদ্রাসায় এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদল সহসভাপতি ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম এবং ছাত্রদল সহসভাপতি ডাক্তার তহিদুল ইসলাম আউয়াল দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার শুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার ৭ম আসর। রংপুর পুলিশ লাইন্স কলেজ মাঠে বিভাগীয় বাছাই পর্বে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। বিভাগীয় পর্যায় থেকে সেরা ২০ জন যাবে ঢাকার মূল পর্বে। রাজধানীর কাফরুলে যমুনা বহুমুখী সমবায় সমিতি মিরপুরের বিশেষ সাধারণ সভা হয়েছে। সভায় ৯ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ। সভায় সমিতির বিগত ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অনিয়মতান্ত্রিক কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। দেশের বাজারে এক্সপালস 200 সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ হলো। এক্সপালস 200 4V এবং এক্সপালস 200 4V প্রো নামে নতুন এই দুই মডেল বাজারে আনার মাধ্যমে বাংলাদেশে অনরোড ও অফরোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণ করল হিরো মোটোকর্প। হিরোর প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষবর্ধন চিতালে উপস্থিত থেকে নতুন মডেলগুলো উদ্বোধন করেন। বলেন, নতুন এই মোটরসাইকেলগুলো রাইডারদের দেবে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন অভিজ্ঞতা। ৩১ আগস্টের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। প্রেস ক্লাবে প্রতিনিধি সমাবেশে নেতারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত। এ সময় ৩১ আগস্টের মধ্যে গেজেট প্রকাশ না হলে সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। বাড়ল মন্ত্রিসভার কলেবর, শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সচিন টু, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামীম কায়সার। শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন। একসাথে কাজ করার প্রত্যয়। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই, জানালেন জয়সওয়াল। প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, মন্তব্য জামায়াত আমিরের। আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না বাংলাদেশের মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।